2025-এর শেষে এসে বিশ্বের প্রত্যেকেই এটা অনুভব করে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন এবং তাকে কেউ আটকাতে পারবে না। তো সেইখানে আমরা যদি ভারতীয় পুরানো হিন্দু শাস্ত্র বা বড় বড় যে সমস্ত মনীষী আছে তাদের প্রবচন শুনি, সেখান থেকে একটা কথা বলা হচ্ছে, ভারত হবে বিশ্বগুরু বা বিশ্ববিজেতা। তো বর্তমান ভারতের সামরিক দৃষ্টিতে কি আদৌ মনে হয় ভারত বিশ্ববিজেতা হবে? না, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই সবথেকে এই মুহূর্তে আমাদের কাছে যেখানে বড় প্রশ্নচিহ্ন, সেখানে আমরা বিশ্ববিজয় করব কী করে? তো বর্তমান যে সামরিক অস্ত্র আমাদের আছে বলতে রাশিয়া থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, ইসরায়েল ইত্যাদি থেকে নিয়ে যে সামরিক অস্ত্র আমরা মজুত করেছি, তাতে বিশ্ববিজয় সম্ভব নয়। হ্যাঁ, এখনও যদি কেউ মনে করে যে ভারতের প্রধান শত্রু পাকিস্তান, তাহলে সে বোকা। ভারতের শত্রু আর এখন পাকিস্তান নয়, শত্রুর পরিসীমা অনেক দূর বিস্তৃত হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে, তখন ভারতের মতো দেশের পক্ষে একদম চুপ করে বসে থাকা সম্ভব হবে না। হয় যুদ্ধে করতে হবে, নাহলে যুদ্ধে অন্য কারোর হয়ে প্রতিনিধিত্ব করতেই হবে। তো সেখানে ভারতের মূল শক্তি বা পুঁজি আসলে কি? যদি এখনও বলা হয় ভারতের মূল শক্তি পরিচয় কি? রয়্যাল এনফিল্ড, রোলস রয় কিংবা আইফোন বা বর্তমানে যে সমস্ত আধুনিক টিভি, আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, এগুলো কি ভারতের শক্তি? না, এর কোনোটাই ভারতের শক্তি বা পুঁজি নয়। আমি আজ যে ইউটিউবের মাধ্যমে কথা বলছি, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, এই সবই যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে এবং পুরোটাই বিদেশ দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের ফেসবুক বলুন, ইন্টারনেটে ইনস্টাগ্রাম বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, পুরোটা একটা বিদেশি সংস্থার দ্বারা পরিচালিত। অর্থাৎ যে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে, তখন পুরোপুরি টেকনোলজি ধস হবে। কোনো রকমই যোগাযোগ ব্যবস্থা আমাদের পক্ষে টিকিয়ে রাখা সম্ভব নয় ভারতের মতো দেশের পক্ষে। তো আমরা বিশ্ববিজয় করতে পারি কেবলমাত্র আমাদের যে শক্তি, আসল শক্তি, সেই আসল শক্তিকে জাগরণ করতে হবে এবং বিশ্ববিজয় হবেই। কারণ আমি যদি পূজা পাঠ করি, তাহলে আমি আমার হিন্দু ধর্ম মানি, আর হিন্দু ধর্ম যদি আমি মানি, তো হিন্দু ধর্মে যে সমস্ত বই, ধর্মশাস্ত্র আছে, সেটাকেও আমি মানতে বাধ্য। তো তাতে যখন বলা হয়েছে নারায়ণের শেষ অবতার কল্কি অবতার ভারতে জন্মগ্রহণ করবে এবং বিশ্বের কাছে ভারতকে প্রতিষ্ঠিত করবে নতুন রূপে এবং বিশ্ববিজয় করব, তখন আমাদেরই পুরানো গুপ্ত শক্তি বিদ্যাকে কাজে লাগিয়েই সেই বিজয় সম্ভব। আর সেই গুপ্ত শক্তি বিদ্যাই হচ্ছে আমাদের তন্ত্র, মন্ত্র, কালাজাদু, পূজাপাঠ, হোম এবং যজ্ঞ। এর মাধ্যমেই ভারত বিশ্ববিজয় করবে। প্রথমের দিকে যে ধ্বংসলীলা হবে, তা হয়তো বর্তমানে যে আধুনিক অস্ত্রশস্ত্র আছে বিভিন্ন দেশের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে, কিন্তু যুদ্ধ শেষ করবে ভারত এবং তা করবে আমাদের পুরানো গুপ্ত বিদ্যার মাধ্যমেই। তাই ভারত বা ভারত সরকার বা ভারতের যে বর্তমান নেতৃত্ব, তারা যদি এই শক্তিটাকে বুঝতে পারে, খুঁজতে পারে এবং সেটা নিয়ে চর্চার জন্য অগ্রসর হয়, তবে ভবিষ্যতে আমরা একটা ভালো সুফল পাব। কেবল বিদেশি রাফাল, তেজস
আর S-400 নিয়ে আমরা বিশ্ব বিজয় করতে পারি না। তাহলে আমাদের শক্তিকে জাগরণ করতে হবে। এখনও ধরুন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, ভারতে জেতার জন্য সবাই একসাথে হোমযজ্ঞ করছে, এবং কি যে ট্রাম্প এখন ভারতের সবথেকে বড় শত্রু বা ঘৃণার জায়গায়, সেই ট্রাম্পকে জেতানোর জন্য এই ভারতীয়রা হোমযজ্ঞ করেছে। এবং কি আমাদের বিবাহ, অন্নপ্রাশন, মৃত্যু, ঘরে ছোটোখাটো পূজা সবেতেই আমরা হোমযজ্ঞের করি। তার আগে বুঝতে হবে এটা আমরা বিশ্বাস করি কি করি না। যদি বিশ্বাস না করি তাহলে কোনো প্রশ্ন বা তর্কই আসে না। আর যদি আমরা এই জিনিসগুলো করি জীবনে, তাহলে আমাদের মানতে হবে যে আমাদের মন্ত্রশক্তি আছে। এটা তো পাকিস্তানও এখন বলছে যে ভারত কালা জাদু করে বিশ্বকাপ জিতেছে। তাহলে একটা বিদেশি শক্তি যারা আমাদের ধর্ম মানে না, তারা পর্যন্ত বিশ্বাস করে যে ভারতের মধ্যে কিছু একটা কালা জাদু, কিছু একটা মন্ত্রশক্তি আছে যেটার দ্বারা অন্য দেশকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমরা সেই শক্তিটাকে খুঁজছি না কেন, বা সেই শক্তিটাকে চর্চা করছি না কেন, বা সেই শক্তিটাকে বিস্তার করছি না কেন ভবিষ্যতের জন্য? ভারতের প্রতিটা গ্রামে গ্রামে, শহরে শহরে দেখুন, কোনো গোমাতা দুধ দেয় তো তার দুধ বন্ধ করে দেয় নাকি কালো জাদু করে। আর কোনো ফলে ফুলে গাছকে পর্যন্ত মন্ত্রশক্তি দিয়ে তাকে একদম পুরো বাঁজ করে দেয়। মানুষের কোনো রকমের ক্ষতি করার জন্য আমাদের তন্ত্র মন্ত্র বিদ্যার জুনি মেলা ভার, অথচ সেই তন্ত্র মন্ত্র কালা জাদু দিয়ে আমাদের বিদেশি শক্তি বা বিদেশি যে শক্তির যে নেতা, যে বিদেশি শক্তি আমাদেরকে ধ্বংস, আমাদের ক্ষতি, আমাদের অপমান করে চলছে, তাদের জন্য আমরা কোনো হোম যজ্ঞ, কোনো রকম কালা জাদু, কোনো মন্ত্রতন্ত্র ব্যবহার করব না। এটা অবাক লাগে না? মন্ত্র বা যে কালা জাদু প্রত্যেকটা ভারতীয়র মনে প্রাণে গেঁথে আছে, বিশ্বাস করে যে আমার ক্ষতির পিছনে ও আমাকে টোটকা করেছে, কালা জাদু করেছে। অথচ সেই কালা জাদু, টোটকা, তন্ত্রমন্ত্র আমি বিদেশি শক্তি যারা ভারতের শত্রু তাদের প্রতি কেন আমরা অ্যাপ্লাই করব না? দেশের যে নেতৃত্ব স্থানীয় আছে তাদের যে নানা রকমের, তারা যে যুদ্ধ জেতার জন্য প্রতি বছর নতুন নতুন ব্যাটালিয়ান বা নতুন নতুন নামকরণ করে সেনাবাহিনীর বিভিন্ন রকম ভাগ করছে। ব্যক্তিগত মতামত যে এই রকম এক্সপার্ট যারা জাদু মন্ত্র, কালা জাদু, তন্ত্র মন্ত্র বিদ্যা জানে, তাদেরও একটা গুপ্ত বাহিনী করা উচিত। সেটা কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য কোনো বিদেশি শক্তির কাছ থেকে, বা কোনো বিদেশি শক্তির আর্থিকভাবে, মানসিকভাবে ক্ষতি করার জন্য আমাদের এই বিদ্যাটার এবার চর্চার আশু প্রয়োজন হয়ে উঠেছে। কেন আমি এই তন্ত্র মন্ত্র বিদ্যা, পূজা পাঠ, হোমযজ্ঞের কথা বারবার বলছি? তার কারণ আমরা শিক্ষিত, আমরা যুক্তিতর্ক মানি, আমরা আবার পূজা পাঠও করি। তাহলে আমি যাকে পূজা পাঠ করছি সে তো আমার ধর্মের সাথে যুক্ত হয়ে আছে। তাহলে ধর্মে যদি আমি পূজা পাঠ করি, আবার সেই ধার্মিক ব্যক্তি যদি একটা কলেজের প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, সায়েন্টিস্টও হয়, তাহলে সেও তো পূজা পাঠ করছে। এই ইসরোকেই ধরুন, সেও তো মঙ্গলযান পাঠানোর আগে, চন্দ্রযান পাঠানোর আগে বালাজি, ওদের দক্ষিণ ভারতে যে মন্দির আছে সেখানে পূজা দিয়ে আসছে। তার মানে যারা বিজ্ঞান চর্চা করা, যারা নিজেদেরকে খুবই উচ্চশিক্ষিত মনে করে, তারাও তাদের কর্মজীবনে প্রতিদিনে তারা কোনো নাভাবে ঈশ্বরের শরণাপন্ন হয় বা হচ্ছে। তা তাদের যদি শরণাপন্ন হয়, তাদেরই নিয়ম অনুযায়ী আমাদেরকে বলা আছে, আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে ভারত বিশ্ববিজয় করবে। বিশ্ববিজয় তো আর S-400 দিয়ে হবে না, আর তেজস দিয়েও হবে না, রাফাল দিয়েও হবে না। তাহলে আমাদের যে শক্তি, সেই শক্তিটাকে জাগরণ করতে হবে, সেই শক্তিটাকে খুঁজতে হবে। এখন এই 1,001 কোটি সাধুসন্ত যারা প্রতিদিন টিভির সামনে এতে প্রচার করছে, তাদের কাছ থেকে এইসব বিদ্যা আমরা পাবো না। তার জন্য আমাদেরকে ভারতের যে সর্বোচ্চ যে নেতা, তাকে পায়ে হেঁটে অথবা ভারতের বিভিন্ন প্রান্ত তাকে ঘুরতে হবে, গোপন পরিকল্পনা নিতে হবে। আছে ভারতের এখনও বিভিন্ন প্রান্তে এই সব সাধু সন্ত, পণ্ডিত, মহান ব্যক্তিরা এখনও গুপ্ত অবস্থায় আছে। তাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে
ওই সব জিনিস সংগ্রহ করতে হবে, তাদের কাছ থেকে উপদেশ নিতে হবে, তাদের সাথে সলা পরামর্শ করতে হবে যে বর্তমান যে তৃতীয় বিশ্বযুদ্ধের আবহাওয়া, সেখানে ভারতকে প্রতিনিয়ত আমেরিকা, চীন আর বিভিন্ন দেশ ব্ল্যাকমেল করে আমাদেরকে নাজেহাল করে তুলছে। এবং এটা তো চলছে বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে, পরবর্তীকালে সামরিকভাবেও এই কষ্ট আসতে চলেছে আমাদের উপরে। তার থেকে নিস্তার কী? আমরা প্রোটেক্ট করব কী করে নিজেদেরকে? তার জন্য বর্তমান সরকার বা বর্তমান ভারতে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের উচিত হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত, আসাম থেকে গুজরাট পর্যন্ত বিভিন্ন প্রান্তে ঘুরে সেই সব জ্ঞানী গুণী পণ্ডিত সাধু সন্তদেরকে খোঁজা, যারা এই ধরনের তন্ত্র মন্ত্র, হোম যজ্ঞ পূজাপাঠে এক্সপার্ট, তাদের একটা গ্রুপ তৈরি করা, যারা আমাদের ভারতের ভবিষ্যৎ কোন দিকে এগালে আমরা ঠিকঠাক এগাতে পারবো, তারা আমাদেরকে সেই পরিকল্পনা দিবে, সেই গুপ্ত বিদ্যা দিবে। আমি সেই সব পণ্ডিত, সেই সব পুরোহিত, সেই সব সাধু সন্তের কথা বলছি, যারা সম্পূর্ণ প্রচার মাধ্যম মিডিয়া থেকে দূরে, এবং যারা এর বিনিময়ে তারা কোনো জমি, কোনো টাকা, কোনো খ্যাতি, কোনো টিআরপি কোনো ধরনের কোনো তাদের লালসা নেই। তারা নিঃস্বার্থভাবে নিজের দেশ বা ভারতবর্ষকে ভালোবাসে এবং ভারতের সংকটে তারা সবসময় যেন সহযোগিতা করে বিনা স্বার্থে। তাদের সাথে যোগাযোগ করা উচিত, এখন থেকেই তাদের প্রতি যোগাযোগ করা উচিত, খোঁজা উচিত, তাদের কাছ থেকে সলা পরামর্শ করা উচিত। কারণ ভারত দিন প্রতিদিন বিদেশ নীতিতে চাপে পড়েছে, অর্থনৈতিক বা বাণিজ্যিক দিক থেকেও চাপে পড়েছে এবং সামরিক দৃষ্টিতেও চাপে পড়েছে। যদি কেউ মনে করে এই সব বুজরুগি, এই সব দিয়ে কিছু হবে না, তাহলে তার তো ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রণাম বা প্রার্থনা করা উচিত নয়। যে সেই সব হিন্দুদের কথা বলছি। কারণ এইটা যদি বাজে কথা হয়, তাহলে এই সব শিক্ষা, এই সব তন্ত্র মন্ত্র জাদু, এ তো ভগবানের কাছ থেকে প্রাপ্ত, বা ওরা ওই সব তপস্যা করে এই সব জিনিস গ্রহণ করেছে। তাহলে এটাও মিথ্যা যদি হয়, তাহলে ভগবানও মিথ্যা, তাহলে আমাদের হোমযজ্ঞও মিথ্যা, এবং বিয়ে শ্রাদ্ধ থেকে আরম্ভ করে অন্নপ্রাশন সবেতেই যে আমরা পূজা পাঠে যে হোমযজ্ঞ করি, সেও মিথ্যা। বর্তমান সময়ে এগুলো নিয়ে ভাবার সময় এসেছে যে আমাদের হোম যজ্ঞ পূজা পাঠ এবং তন্ত্রমন্ত্র বিদ্যার উপরে বিশেষ জোর দিতে হবে। কারণ আমরা মানি আর নাই মানি, আমরা তো সেই জিনিসগুলো করি। আজকে একটা ভারত পাকিস্তানের খেলা হচ্ছে বা কারোর সাথে খেলা হচ্ছে, আমরা যজ্ঞ করলাম। এবার যারা খেলছে তাদের ক্ষমতা অনুযায়ী তারা খেলছে। কেউ বলবে যে হোমযজ্ঞ না করলেও আমরা জিততাম, হোমযজ্ঞ না করলেও আমরা হারতাম। কিন্তু ভারতবর্ষের মতো বুকের দেশে তো এই জিনিসটা আমরা করছি, এবং এটা আজ নয়, দীর্ঘদিন ধরে করে আসছি। তাহলে যে জিনিসটা আমাদের মূল শক্তি, যেটাই আমাদের মূল পরিচয়, তাহলে সেই জিনিসটার উপরে কেন চর্চা হবে না, সেটার উপরেই কেন আমরা আরও বেশি ফোকাস করব না?